শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার আহ্বানে সাড়া দেবে না নয়াদিল্লি। জানাবো বিএনপি জামায়াত মুখোমুখি এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ ও জ্বালানিতে আওয়ামী লীগের সব চুক্তি প্রকাশের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার আহ্বানে সাড়া দেবে না নয়াদিল্লি। দেশব্যাপী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৭ বছর বয়সী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধে সাড়া দেবে না ভারত। প্রত্যর্পণের সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। কারণ হিসেবে সূত্র জানিয়েছে, এ ধরনের ইস্যুকে এগিয়ে নিতে ঢাকা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি। গত ২৩ ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি নোট ভার্বাল বা স্বাক্ষরবিহীন কূটনৈতিক চিঠিপত্রের মাধ্যমে প্রত্যর্পণের অনুরোধ করা হয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দেশের সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েনের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, কূটনৈতিক বিনিময়ের সর্বনিম্ন স্তরের একটি হল নোট ভার্বাল। সাধারণত প্রত্যর্পণের অনুরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নোট ভার্বাল ব্যবহৃত হয় না। নয়াদিল্লির কিছু মহল প্রত্যর্পণের দাবিকে বাংলাদেশের আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড বলে মনে করছে। বিশেষ করে যেসব ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করছে তারা সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য চাপ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, প্রত্যর্পণ কোনো সহজ প্রক্রিয়া নয় এবং এই জাতীয় অনুরোধ করা এবং গ্রহণে উভয় পক্ষেরই কিছু বাধ্যবাধকতা রয়েছে। যে ব্যক্তি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে তার কাছেও বিকল্প রয়েছে, সেই বিকল্পগুলো এখনও প্রয়োগ করা হয়নি। এছাড়া ২০১৩ সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে এমন বিধান রয়েছে যার অধীনে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য অনুরোধ করা হয়েছে তা যদি রাজনৈতিক অপরাধ হয় তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার কারণ তালিকাভুক্ত ৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে অভিযোগ না করা হলে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না। গত ২৩ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি নোট ভার্বাল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন, তবে এর বেশি কিছু বলতে রাজি হননি। গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেছিল ভারত। ৯ ডিসেম্বর একদিনের সফর শেষে এক বিবৃতিতে পারস্পরিক বিশ্বাস এবং একে অপরের উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছার কথা তুলে ধরেন তিনি। গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করে মিস্ত্রি বলেন, যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানির মতো ক্ষেত্রে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শীর্ষ একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টিও হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে ভারতে শেখ হাসিনার উপস্থিতি এবং প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি উঠে আসেনি, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশ নানাভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের উপর নির্ভরশীল এবং এমন কিছু করবে না যা নয়াদিল্লির কৌশলগত স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের স্থিতিশীলতায় ভারতের আগ্রহ রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে দেওয়া নেওয়ার সম্পর্ক রয়েছে, যা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বুধবার প্রত্যর্পণ অনুরোধ এবং অন্যান্য ইস্যুতে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন বলে দাবি করা হয় প্রতিবেদনে। তৌহিদ হোসেনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি একটি ইস্যু এবং দুই দেশের মধ্যে অনেক দ্বিপক্ষীয় বিষয় রয়েছে। ভারতের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করার সম্ভাব্য প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এসব বিষয় পাশাপাশি নিয়ে এগিয়ে যাব।
বিএনপি জামায়াত মুখোমুখি একসময়ের অন্যতম মিত্র, একাধিকবার ভোটের জোট সঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব ক্রমশই বাড়ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে দল দুটির দ্বন্দ্ব এখন স্পষ্ট, আর সেই দ্বন্দ্ব থেকেই দুই দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ। আগামী সংসদ নির্বাচনের জন্য 2025 সালের চেয়ে বেশি সময় দিতে নারাজ বিএনপি। এজন্য যতটুকু সংস্কার না হলেই নয়, ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি তাদের। কিন্তু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি সময় দিতে চায় জামায়াতে ইসলামী। তাদের বক্তব্য, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন হোক। নির্বাচন নিয়ে এই মতবিরোধের জেরেই রবিবার প্রকাশ্য এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীকে মোনাফেক বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতি দিয়ে তার কথার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। পাল্টা বিএনপিকে মোনাফেক বলেছেন তিনি। শুধু রুহুল কবির রিজভী নয়, বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই জামায়াতে ইসলামীর এখনকার ভূমিকা নিয়ে সন্দিহান। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা টাইমসের সাথে কথা বলার সময় প্রশ্ন তোলেন, বিএনপি মোনাফেক হলে 2018 সালে জামায়াতে ইসলামীর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করল কিভাবে? তিনি বলেন, এই জামায়াতে ইসলামী 1996 সালে আওয়ামী লীগের সঙ্গী হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তারাই আবার 2001, 2008 এবং 2018 সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করেছে। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে তারা পায় 18 থেকে 20টি আসন, আর একা নির্বাচন করলে পায় 3 থেকে 4টি আসন। শামসুজ্জামান দুদু আরও বলেন, 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে পতিত স্বৈরশাসককে মাফ করে দেওয়ার কথা বলেছে জামায়াতে ইসলামী। শহীদের রক্তের দাগ শুকানোর আগেই তারা আপোষ করতে চেয়েছিল। 71-এ শুধু স্বাধীনতার বিরোধী ছিল না, পাকিস্তানের পক্ষে অস্ত্রও ধরেছিল। তারা তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমাও চায়নি। আসলে জামায়াতের জন্য ভয়ঙ্কর বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। অন্যদিকে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকা টাইমসকে বলেন, 71 সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে জামায়াতের যেহেতু একটি ক্ষত রয়েছে, সেই হিসেবে নতুন প্রজন্মের কাছে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত ছিল। কূটকৌশল করে স্থায়ী কিছু পাওয়া যায় না। মনে রাখতে হবে, এই জামায়াতকে কাছে রাখার অপরাধে বিএনপিকেও অনেক কাফফারা দিতে হয়েছে। দেশ বিদেশে অনেকের বিরাগ ভাজন হতে হয়েছে। আমাদের সঙ্গে রাজপথে ছিল, ক্ষমতায় আসার পরও আমরা জামায়াতকে ক্ষমতার অংশীদারত্ব করেছিলাম। বিএনপি অকৃতজ্ঞ দল নয়, এক এক সময়ে এক এক বন্ধু তৈরি করা বিশ্বস্ততার কাজ নয়। অন্যদিকে বিএনপি নেতাদের এমন সব বক্তব্যকে জামায়াতে ইসলামের প্রতি অসত্য বিষোদগার বলে মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। ঢাকা টাইমসকে তিনি বলেন, বিএনপি যে অভিযোগগুলো করছে তার সঠিক কিনা বুঝতে হবে। জামায়াত তো বিএনপির বিরুদ্ধে কিছুই বলেনি। 5 আগস্টের পর থেকে দখলবাজি করেছে এই বিএনপি। তাদের চেয়ারম্যান তারেক রহমান এই অপরাধে অনেককে বহিষ্কারও করেছেন। রিজভী সাহেব জামায়াত নিয়ে গুরুতর মিথ্যাচার করেছেন। স্বাধীনতার বিরোধিতা করা, মোনাফেক, রক কাটা সহ অনেক তকমা দিয়েছেন যা জামায়াত করে না। এর আগেও বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিষোদগার করেছে, তবে এতে বিএনপি লোকসান হয়েছে বলে জানান মতিউর রহমান আকন্দ। আর জামায়াতের বিরুদ্ধে এখনকার কথাবার্তায় খোদ বিএনপির অনেক নেতাই ক্ষুব্ধ বলে দাবি করেন জামায়াতের এই নেতা। দুই দলের এই বাদানুবাদ নিয়ে কোনো মতামত দিতে রাজি হননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা হবে বলে জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর গোলাম পরওয়ার বলেন, এ নিয়ে জামায়াত থেকে দেওয়া বিবৃতি তার দলের সবার কথা। বিদ্যুৎ ও জ্বালানিতে আওয়ামী লীগের সব চুক্তি প্রকাশের দাবি। আওয়ামী লীগ শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, দুর্নীতি, লুটপাট চাপা পড়ে যাচ্ছে।
তাদের দুর্নীতি, অনিয়ম, অনাচার বারবার বলা দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে মানুষ তা ভুলে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির বিচার করা হবে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির চিত্র তুলে ধরেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে দেশের মানুষকে সর্বশান্ত করেছে আওয়ামী লীগ। এ খাতে বিগত 15 বছরে খরচ হয়েছে 3,33,940 কোটি টাকা। শুধু ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের যন্ত্রপাতি খারাপ মেশিন নিয়ে এসে টাকা কামাই করে চলে গেছে। এর মধ্যে সামিট নিয়েছে 10,630 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আলট্রা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।